একটা জিনিস তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে মানে আগের দিন ক্লাস করার সুবিধা মানে সৌজন্যে বা আজকের এই তোমাদের কাছে যে মেসেজটা গেছে সেই সৌজন্যে যে আমি তোমাদের বায়োলজি এবং এবং এনভায়রনমেন্ট সায়েন্সটাকে তোমাদের গাইড করব, তোমাদেরকে পড়াবো। এখন আমাদের যখন পড়তে আসি, আমাদের আগের দিন আমরা সায়েন্স কেন পড়বো, কতটা পড়বো, এটা নিয়ে একটা ছোট্ট আলোচনা হয়েছিল। তো তিনটে কথা দেখবে আমাদের মাথায় আসে: কি পড়বো, কেন পড়বো, কোথা থেকে পড়বো, আর কতটা পড়বো। দেখো কি পড়বে, দেখো যেহেতু তুমি ডব্লিউবিসিএস পরীক্ষা দেবে তাই তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট পড়তে হবে। যেহেতু এই হাই কাট অফ হচ্ছে তাই তোমাকে এটাও মাথায় রাখতে হবে যে সায়েন্সটাকেও আর ছাড়লে হবে না, তাই সায়েন্স আমাদের পড়তে হবে। কেন পড়বো, পরীক্ষায় কোশ্চেন আসে তাই পড়বো, এবং আমাকে পাশ করতে হবে, চাকরিটা পেতে হবে, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে চাকরিটা পেতে হবে, তাই আমি পড়বো। এরপর আছে কোথা থেকে পড়বো। এই কোথা থেকে পড়বোটার একটা বিস্তৃত পরিধি এখন হয়ে গেছে। এখন আমাদের বাজার চলতি বিভিন্ন ধরনের বই আছে, বিভিন্ন ধরনের নোটস অ্যাভেলেবেল। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে একটা কথা বলবো, কোনো নোটসই কিন্তু বইয়ের বিকল্প নয়, বাট তোমাকে একটা পথ দেখাবে। কারণ কি, যে নোটসটা যিনি বানাচ্ছেন যদি তিনি সেই সাবজেক্টের এক্সপার্ট টিচার হন, তাহলেই তিনি কিন্তু সঠিকভাবে তোমাকে সেটা গাইড করতে পারবেন। আর লাস্ট অফ অল হচ্ছে যেটা সব থেকে ভাইটাল, সেটা হচ্ছে কতটা পড়বো। এই কতটা পড়বো এই জিনিসটাকে তোমাকে তিনিই পথ দেখাতে পারবেন, যিনি একজন এক্সপার্ট ডব্লিউবিসিএস এডুকেটর। এবং তোমাদের এই ব্যাচে যে সমস্ত এডুকেটর স্যাররা পড়াচ্ছেন তারাই তোমাকে প্রপারলি বলতে পারবেন যে কতটা পড়তে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, কতটা। আমি একটা বই খুলে বসলাম, সাবজেক্টটার আমি প্রেমে পড়ে গেলাম, আমাদের ভালো লেগে গেল, আমি সেই সাবজেক্টটা নিয়েই দিনে 24 ঘন্টার মধ্যে আমার যে 10 ঘন্টা পড়ার টাইম তার 8 ঘন্টা কাটাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে তার শুধু তো সেই সাবজেক্টটা পড়লে আমি ডব্লিউবিসিএসটা কোয়ালিফাই করব না, বা আমার ডব্লিউবিসিএস কোয়ালিফাই করতে গেলে শুধু ওই একটা সাবজেক্টের জন্য হবে না। তাহলে আমাকে প্রত্যেকটা সাবজেক্টের উপর সমান ভালোবাসা দিয়ে পড়াশোনাটা করতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি 2020 সালের ডব্লিউবিসিএস প্রিলিমস বললো 130 বা 87, ধরো 130-এর কাছাকাছি কাট অফ। তুমি যদি কোনো একটা পোর্শনকে বাদ দিয়ে যাও পরীক্ষার হলে, তার মানে তোমার একটা সাইড প্যারালাইজড হয়ে গেল। সেই প্যারালাইজড সাইডটা নিয়ে তুমি কিন্তু কখনোই দাঁড়াতে পারবে না। তাই তোমাকে অলরাউন্ডার হতে হবে, তাই তোমাকে প্রত্যেকটা বিষয় পড়তে হবে। এবার ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর এই জায়গাটায় একটা কষ্ট থাকে, সেটা হচ্ছে সায়েন্স। সায়েন্স তো আমি আগের দিন এটাও বলেছি যে সায়েন্স ভয়ে, হ্যাঁ মেনে নিলাম ভয়ে, যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মার্কস পেয়েছে তারা সায়েন্স পড়তে গেছে, মেনে নিলাম, কথাটা মেনে নিলাম। কিন্তু আমি তোমাদের আজও আর একবার বলে দিচ্ছি, আমি তোমাদের যে বিষয়টা পড়াবো এনভায়রনমেন্ট এবং বায়োলজি, তুমি মনে করে দেখো তোমরা যেদিন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে প্রত্যেককে এই সাবজেক্টটা সব থেকে কম পড়ে সব থেকে বেশি নাম্বার পেয়েছিলে। তাই ফিজিক্স কেমিস্ট্রিতে ভয় লাগলেও বায়োলজি কিন্তু তোমাদের কাছে সেদিনও সহজ ছিল। আর আমরা যখন ক্লাসগুলো আস্তে আস্তে করব তখন তোমরা বুঝবে না এগুলোও সহজ। কারণ সেই সহজটাকেই আমরা রিভাইজড করব একটু পলিশড ওয়েতে, একটু সিনথেসিস ওয়েতে, যাতে করে আমাদেরকে পরীক্ষার জন্য কতটা পড়তে হবে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। ওকে, আমরা আগের দিন শুরু করেছিলাম আমাদের আলোচনা সেল, কোষ থেকে। কোষ, এবং তোমাদের যে মডিউলটা রয়েছে সেই মডিউলেও প্রথম চ্যাপ্টারটা রয়েছে কোষ, সেল। তো আমি শুধু একটা জিনিস তোমাদের কাছে জাস্ট জিজ্ঞাসা করে নিই, মানে আমি আগের দিন ক্লাসটা কি যেটুকুনি পড়িয়েছিলাম সেটুকুনির পর থেকে পড়াবো, নাকি আমি প্রথম থেকেই পড়াবো সেলটা? এটা জাস্ট তোমরা আমাকে একটু সাজেস্ট করো, আমি সেই অনুযায়ী পড়াবো। স্যার প্লিজ প্রথম থেকে পড়ান, কারণ আমরা তো ক্লাসটা অনেকেই করিনি। ছিলেন। ওকে, কোনো অসুবিধা নেই, আমরা আজকে প্রথম থেকে পড়বো। এবং মানে যতটা পড়বো একটু কংক্রিট ওয়েতে পড়বো, বিকজ অফ, কারণ কি আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, আর আমি বারবার তোমাদের একটা কথা বলছি, আমি তোমাদের ততটাই পড়াবো যতটা লাগবে, যতটা তোমার প্রয়োজন। তাই পড়ার সিলেবাস হচ্ছে যতটা প্রয়োজন ততটা পড়বো। ওকে, তাহলে তোমরা একটু দেখো তো, তোমাদের একটা গল্প তোমরা শুনেছো, গল্পর কথা বাদ দাও, তোমরা ভৌত বিজ্ঞানে যখন বাচ্চা ছেলে ছিলে তখন পড়েছিলে ক্লাস নবম এবং অষ্টম শ্রেণীতে, একটা চুম্বককে ভাঙতে 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 যদি এক খণ্ড চুম্বকেও পরিণত হয় তাহলেও তার উত্তর এবং দক্ষিণ মেরু বজায় থাকবে। এটা তোমরা পড়েছো প্রত্যেক। আবার তোমরা এটাও জানো
তোমাদের যে একটা সুউচ্চ 3 তলা 2 তলা 4 তলা বাড়ি আছে, বাড়ি নেই, 1 তলা আছে, কিছু একটা বাড়ি আছে, ইটের বাড়ি আছে। এই ইটের বাড়িটা তৈরি হয়েছে ছোট 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 ইট দিয়ে দিয়ে এবং ওই ইটের মাঝে সিমেন্টের মশলা দেওয়া হয়েছে। এখন যদি এই ইটগুলো না থাকতো তাহলে এই স্ট্রাকচারটা গঠন হতো না, তোমার বাড়ির এই সুন্দর স্ট্রাকচারটা গঠন হতো না। তাহলে এই স্ট্রাকচারটা গঠন করতে গেলে অনেক ছোট ছোট ইট দিয়ে সেটা গঠন হয়েছে। ঠিক আমরা আমাদের এই যে আজকে আমরা 6 ফুট 5 ফুট 4.5 ফুট বিভিন্ন জন বিভিন্ন রকম হাইট হয়েছে, আমাদের একটা সুন্দর স্ট্রাকচার সৃষ্টি হয়েছে। তাহলে এই স্ট্রাকচারটা কিন্তু একদিনে সৃষ্টি হয়নি। পৃথিবী সৃষ্টির পর থেকে সেই আদিকাল থেকে এক কোষে জীব থেকে ডেভেলপড হতে 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 এসে আজকে আমাদের যত ওজন তত লক্ষ কোটি কোষ নিয়ে আমরা তৈরি হয়েছি এবং সেই কোষগুলো একটা নির্দিষ্টভাবে নির্দিষ্ট রীতিতে সাজানো রয়েছে। আজকের আমাদের টপিক সেই নির্দিষ্টভাবে যে সাজানো রয়েছে সেই সেল বা কোষ। তোমরা আরেকবার দেখো তো তোমরা স্লাইডটা দেখতে পাচ্ছ কিনা। আমি যেটা আগের দিন পড়েছিলাম সেটাও আজকে পড়িয়ে দেবো, প্লাস দেখো তো তোমরা স্লাইডটা দেখতে পাচ্ছ কিনা, আমাকে কেউ একটু জানাবে। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ওকে, আগের দিন যারা ছিল তারা হয়তো প্রথম দিকটা একটু শুনেছো, কিন্তু তাতেও কোনো অসুবিধার কিছু নেই, আমরা সেদিকটাও পড়বো, প্লাস তো আজকে নতুন তো পড়তেই হবে আমাদের। ওকে, দেখো তাহলে আমরা কি আলোচনা করব বললাম, কোষ আলোচনা করব, সেল। ওকে, তাহলে আমরা প্রথম একটা বাড়ির গঠন দিয়ে শুরু করেছি। বাড়ির গঠন, সেই বাড়ি একটা বাড়ি, সেই বাড়িটাকে যদি আমরা ভাঙি তাহলে ছোট 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 ইট পাবো। এই প্রত্যেকটা ইটের মধ্যে যেমন প্রয়োজন এই বাড়িটা তৈরি করতে গেলে, ঠিক তেমনই আমাদের দেহে সেলের প্রয়োজন আমাদের দেহটাকে গঠন করতে গেলে। ওকে, চল তোমরা ইংলিশ যখন পড়ো দেখবে অনেক একটা করে ইংরেজির কোশ্চেন আসে যে পাখি সংক্রান্ত পড়াশোনাকে কি বলে, অর্নিথোলজি। যে কোনো কিছু পড়ার পর মানে পড়া, যে কোনো কিছু পড়া তার সাথে লজি কথাটা যখন আমরা অ্যাড করে দিই বা যখন আমরা যোগ করে দিই তখন তাকে বলে লজি। শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান, বিশেষ জ্ঞান যে কোনো বিষয়ে। সাইটো কথার অর্থ হচ্ছে সেল রিলেটেড টার্ম, তাই সাইটোলজি মিনস সেল সম্পর্কে বিশেষ জ্ঞান। তাই সেল সম্পর্কে যে চ্যাপ্টারে আমরা বিশেষ জ্ঞান নিয়ে থাকি সেই জায়গাটাকে বায়োলজিতে বলা হয় সাইটোলজি। খুব ইম্পর্টেন্ট সাইটোলজি। তাহলে আমি একটু কি বললাম, কোষ কি আমাদের দেহের, অর্থাৎ তোমার আমার প্রত্যেকের দেহের গঠনটা সে করেছে, তাই সে স্ট্রাকচারাল ইউনিট। এবং তুমি আমি প্রত্যেককে যা যা কাজ করি একটা কোষও তাই তাই কাজ করে, তাই একে আমরা বলতে পারি ফাংশনাল ইউনিট বা ফান্ডামেন্টাল এন্ড স্ট্রাকচারাল ইউনিট অফ কার লিভিং অর্গানিজমের। তাহলে কিন্তু নন লিভিং অর্গানিজমের কোষের কোনো গল্প নেই। কার ক্ষেত্রে সেলের গল্প? সেলের গল্প লিভিং এর ক্ষেত্রে, অর্থাৎ যার প্রাণ আছে আছে, যেখানে প্রাণ নেই সেখানে এর গল্প নেই। তাই আমাদের পড়াশোনাটা কিন্তু মেনলি কি রিলেটেড, লিভিং সেল রিলেটেড। ওকে, এবার সেই একটা সুন্দর কথা আছে, সৃষ্টিকে জানতে হলে স্রষ্টাকে জানতে হয়। ঠিক তেমনি এই কোষকে যখন আমরা জানবো, কোষের ডিসকভারি বা আবিষ্কার যখন জানতে হবে, কোষকে জানতে হলে এই কোষটা কি আবিষ্কার করলো এটা আমাদের অবশ্যই করে জানতে হবে। ওকে, তো প্রথম যে বিজ্ঞানী কোষটা আবিষ্কার করেছিলেন সেই বিজ্ঞানী কিন্তু কোনো জীবিত কোষ আবিষ্কার করেননি। তিনি, তোমরা দেখবে হোমিওপ্যাথি ওষুধের যে কর্ক, আগে দেখবে এগুলো কাঠের মতো একটা কর্কের তৈরি হতো, তো এইটাকে তিনি কেটে নিয়েছিলেন, দিয়ে মাইক্রোস্কোপের কাছে তিনি দেখেছিলেন যে এখানে অনেক ওই হানি বি লাইক স্ট্রাকচার, মানে অনেক খোপ 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 স্ট্রাকচার আছে, খোপ খোপ ছোট ছোট খোপ 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 স্ট্রাকচার। তো উনি বুঝতে পারেননি কি, বাট উনি বললেন যে এগুলোই হলো কোষ। তাহলে এই ভদ্রলোক, যে ভদ্রলোকের নাম রবার্ট হুক, সেই ভদ্রলোক কি করলেন, লিভিং সেল আবিষ্কার করেননি। তিনি কোন সেল আবিষ্কার করলেন, নন লিভিং সেল, মানে যে সমস্ত কোষের প্রাণ নাই যাদের, সেই কোষ আবিষ্কার করলেন। কিন্তু তিনিই প্রথম যিনি কোষ কথাটা প্রথম আনলেন, অর্থাৎ দ্য টার্ম সেল কয়েন্ড বাই কার দ্বারা, রবার্ট হুক। তাহলে যে প্রথম করলো তাকেই আমরা বলি কোষ তত্ত্বের ফাদার
বা ফাদার অফ সাইটোলজি। বায়োলজিতে কেন, সায়েন্সের যে কোনো জিনিস যিনি প্রথম করেন তাকে আমরা সেই তত্ত্বের পিতা বলি। তাই যেহেতু কোষতত্ত্ব তিনিই প্রথম করলেন, তাই তাকে আমরা বলবো কোষতত্ত্বের পিতা, মানে ফাদার অফ সাইটোলজি। পরীক্ষার কোশ্চেন WBCS 2004, তাকে কোষতত্ত্বের পিতা বলা হয়, মানে ফাদার অফ সাইটোলজি কাকে বলা হয়? ভদ্রলোকের নাম রবার্ট হুক, কিন্তু তিনি লিভিং সেল আবিষ্কার করেননি। ওকে, তাহলে লিভিং সেল কে আবিষ্কার প্রথম করলেন? যিনি করলেন তার নাম লিউভেন হুক। লিউভেন হুক প্রথম লিভিং সেলটা আবিষ্কার করলেন। লিভিং মানে কি? আমাদের কোষ, অর্থাৎ যাদের প্রাণ আছে, প্রাণ আছে, লিভিং সেল আবিষ্কার করলেন কে? লিউভেন হুক। ওকে, আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। এরপর আমরা আসবো কোষ তত্ত্ব। খুব মজার বিষয়, যারা কোষ আবিষ্কার করলেন, কোষের সংজ্ঞা দিলেন, কোষের নাম দিলেন, তারা কিন্তু কোষ সম্পর্কে কোনো তত্ত্ব দিয়ে যেতে পারেনি। কোষ সম্পর্কে তত্ত্ব দিলেন দুজন বিজ্ঞানী, নাম দুটো মনে রাখতেই হবে, স্নাইডেন এবং সোয়ান। স্নাইডেন এবং সোয়ান। ওকে, তো স্পেসিফিক্যালি যদি আরো বলতে চাই, এরা দুজনা কিন্তু একসাথে সংজ্ঞাটা দেননি। স্নাইডেন দিয়েছিলেন প্ল্যান্ট সেলের সংজ্ঞা এবং সোয়ান দিয়েছিলেন অ্যানিমেল সেলের থিওরিটা। বাট তাদের দুজনার তত্ত্বকে একসাথে আমরা বলি সেল থিওরি, আর প্রপোজড বাই দুই ভদ্রলোক, এস স্নাইডেন এবং সোয়ান। ওকে, তার কোষ তত্ত্বটা কি বললেন তারা নিশ্চয়ই তো থিওরি যেটা দিয়েছেন সেটার একটা বিষয়বস্তু আছে। ইয়েস, একটা বিষয়বস্তু আছে। কি বিষয়বস্তু? প্রত্যেকটা জীব অসংখ্য অথবা একটা কোষ দ্বারা গঠিত। দেখো দেওয়া আছে, অল লিভিং অর্গানিজম আর কম্পোজড অফ ওয়ান অর মোর সেল। মানে যদি জীবটা এক কোষী হয় তাহলে তার দেহে কটা কোষ থাকবে? ওয়ান সেল, যেমন অ্যামিবা। বাট যদি জীবটা একাধিক, যেমন বহুকোষী, আমাদের অনেক কোষ আছে, মোর সেল। তাই বললেন অল লিভিং অর্গানিজম কম্পোজড অফ ওয়ান অর মোর সেল। ওকে, তারা আরো বললেন, মানে এই তত্ত্ব দুটোকে মার্জ করলে আরো কিছু পাওয়া যায়। কি পাওয়া যায়? দ্য সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ, যেটা আমি প্রথমেই ডেফিনেশনে বললাম। আমাদের দেহের গঠনগত মানে ফাংশনাল এবং স্ট্রাকচারাল দুটো ইউনিটই হচ্ছে কিন্তু কি? কোষ। এবং আরেকটা জিনিস খুব মারাত্মক পয়েন্ট, 3 নম্বর পয়েন্টটা, এই তুমি আমি, আমাদের এত কোষ সৃষ্টি হয়েছে, আমাদের এত ওজন বেড়েছে, হাইট বেড়েছে, বা যাই হোক না কেন, কিন্তু আমাদের সৃষ্টি হয়েছে সেই ফ্রম আ সিঙ্গেল সেল। তাই যখন কোষই আমাদের দেহে সৃষ্টি হোক, সেই কোষ সৃষ্টি হয়েছে প্রথম একটা প্রি এক্সিস্টিং সেল থেকে। তাই যত কোষই সৃষ্টি হোক না কেন, তাদের একটা আদি গল্প আছে, সেই আদি কোষটাই হচ্ছে প্রি এক্সিস্টিং সেল। বুঝতে পেরেছো? স্যার এটা আমাদের স্টাডি ম্যাটেরিয়াল স্যার? না, এটা তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল নয় বাবু। ঠিক আছে, তবে হ্যাঁ, তোমাকে আমি, আমাদের বইয়ে এটা এত সুন্দর করে আমি দেখতে পাচ্ছি না। তুমি আমি তুমি বাবু তোকে, মানে আমি একই ব্যাপারটা, মানে কি বলতো, মানে হ্যাঁ জল করে দিই, মানে শরবত করা থাক, এবার তুমি যেখান থেকে খুশি শরবতটা খেয়ে নেবে, ফ্রিজে রেখে খাবে খাও, এমনি গরম খাবে খাও, যেখান থেকে খুশি খেয়ে নেবে। এটা না, না আসলে স্যারের এই তত্ত্বগুলো সবগুলো এখানে আছে, কিন্তু একটু ওলট পালট করে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সবই থাকবে। হ্যাঁ, কেন আমি ওই পেজটা এই মানে যে কথা বলছে তাকে বলছি, আমি ওই জন্যই বললাম শরবত করা থাক, এবার কেউ একটু চিনি বেশি খায়, কেউ একটু নুন দিয়ে খায়, কেউ একটু সস দিয়ে খায়, যে যা দিয়ে খাবে খাবে। বোঝা গেছে? ঠিক আছে করছি, একটু মজা করলাম। কেন? হ্যাঁ ওটা ঠিক আছে। আসল কথা এখানে মডার্ন সেল থিওরি আমি দেখতে পাচ্ছি, আর মানে হিস্ট্রি অফ সেল থিওরি ওটা তো মানে দেখতে পাচ্ছি না, ওই জন্য। তোমার কাছে তো বিয়েটা থেকেই যাবে, ভিডিওটা তো থেকেই যাবে। হ্যাঁ ভিডিওটা ঠিক আছে থেকেই স্যার। যাবে। হ্যাঁ, হ্যাঁ আর তোমার মানে এরপর থেকে আমরা মডিউল ধরে ধরে করবো, অসুবিধা নেই। ওকে, চলো। ওকে স্যার। ওকে, চলো। আচ্ছা, একটু মজা করলাম বলে কিছু মনে করো না, এরকম মজা কিন্তু আমি করতেই থাকবো। এবার আছি ব্যতিক্রম। কোষতত্ত্বের ব্যতিক্রম কোথায় আছে? 2020 সালের মার্চ মাস থেকে এই কয়েকটা ওয়ার্ড আমাদের মাথা খারাপ করে দিয়েছে, টিল নাও টুডে, দ্যাট ইজ ভাইরাস 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 ভাইরাস। এই ভাইরাস এমন একটা পদার্থ যার তোমার দেহের বাইরে কোনো অস্তিত্বই নেই, মানে তার কোনো জীবজ অস্তিত্ব নেই, কিন্তু তোমার দেহের মধ্যে যে প্রবেশ করবে যখন, তখন সে
মানে সে মানে কি, তখন এই ভাইরাস কি হবে, তখন এই ভাইরাস তার সংখ্যাকে বৃদ্ধি করতে পারবে, সে ভাঙতে পারবে, কারণ কি তার মধ্যে একটা জেনেটিক মেটেরিয়াল আছে, হয় ডিএনএ অথবা আরএনএ। তাহলে ভাইরাসের যেহেতু আমাদের দেহের বাইরে, মানে কোনো প্ল্যান্ট বা অ্যানিমেলের দেহের বাইরে তার কোনো প্রাণ নেই, মানে কোনো কোষ নেই, তাহলে এই ভাইরাসের ক্ষেত্রে কিন্তু সেল থিওরি খাটছে না। স্পেশালি যখন সে আমাদের শরীরে প্রবেশ করছে তখন খাটছে, তার আগে কিন্তু খাটছে না, তার দেহে কোনো কোষ নেই। এই জন্য ভাইরাসকে বলা হয় ইন্টারমিডিয়েট বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং, ইন্টারমিডিয়েট বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং। ওকে, এরপরে নেক্সট আসছি, মাল্টি নিউক্লিয়েটেড সেল। মাল্টি কথার মানে কি, একাধিক। একাধিক, যে কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস আছে তাদের বলা হয় মাল্টি নিউক্লিয়েটেড। মাল্টি কথার মানে হচ্ছে একাধিক, একাধিক নিউক্লিয়াস আছে যার মধ্যে, তাকে আমরা বলি মাল্টি নিউক্লিয়েটেড সেল। ওকে, যেমন প্যারামেসিয়াম, ভাউকেরিয়া। সাধারণ কি উচিত, একটা কোষের মধ্যে একটাই নিউক্লিয়াস থাকা উচিত, কিন্তু যদি একাধিক থাকে তখন সেটা সেল তত্ত্বের ব্যতিক্রম। আর ইনিউক্লিয়েটেড মানে যে কোষের মধ্যে নিউক্লিয়াস নেই, মানে অ্যাবসেন্ট অফ নিউক্লিয়াস। এটাও সাধারণ কথা নয়, কিন্তু কোষের নিউক্লিয়াস থাকাই উচিত, কিন্তু ব্যতিক্রম আমাদের লোহিত রক্তকণিকায় দেখো কোনো নিউক্লিয়াস নেই, পরে আরো এটা পড়াবো। তাহলে এই তিনটে মোটামুটি এক্সেপশন অফ সেল থিওরি, এক্সেপশন অফ সেল থিওরি। ওকে, বুঝতে পেরেছো? এবার আমরা আসবো টাইপস অফ সেল, মানে কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ ভালো করে বুঝবে। সৃষ্টি অনুযায়ী যে কোনো জিনিসের, যে কোনো কিছু সৃষ্টির কথা তুমি ভাবো না কেন, তার একটা প্রাচীনতম বা আদি রূপ থাকবে আর একটা মডার্ন রূপ থাকবে, অর্থাৎ একটা আদি কিছু থাকবে আর একটা মডার্ন কিছু থাকবে। দেখ তেমনই এই কোষ, মানে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক আমরা দুভাগে ভাগ করতে পারি, কি অনুযায়ী, অ্যাকর্ডিং টু তাদের ডেভেলপমেন্ট অনুযায়ী। মানে প্রো কথার মানে হচ্ছে আদি, মানে যে কোষ আদিতে সৃষ্টি হয়েছে, অনেক আগে সৃষ্টি হয়েছে। তাহলে ভাবো তো, আমাদের দাদুরা আমাদের থেকে দেখবে, আমরা যতটা মানে কি বলবো, মানে সো কল্ড বলতে পারো, আমরা যতটা তোমার এগিয়ে যাচ্ছি, মানে এগিয়ে যাচ্ছি ওই সেন্সে না, মানে আমরা আর কি ম্যাচিওর ম্যাচিওর একটা ভাব আমাদের মধ্যে আর কি, আর সব জানতা ভাব। দাদুরা কিন্তু অতটা স্মার্ট নন, কারণ তারা আগে এসেছেন। ঠিক তেমনই ইউক্যারিওটিক কোষ মানে আমাদের এখন যে সমস্ত প্ল্যান্ট বা অ্যানিমেল আছে তাদের কোষ। আর প্রোক্যারিওট মানে হচ্ছে যখন প্রথম কোষের সৃষ্টি হয়েছিল, সেই আদিকালে এক কোষী, তারা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। তাহলে প্রো মানে আদি, ইউক্যারিওটিক মানে আদর্শ কোষ। এই আদি কোষে সমস্ত অঙ্গগুলোই সৃষ্টি হচ্ছে, মানে ডেভেলপিং। আর ইউক্যারিওটিক কোষ যখন এর থেকে ডেভেলপড এটা, তখন এখানে সমস্ত অর্গ্যানগুলো, কোষীয় যে সমস্ত অঙ্গাণুগুলো রয়েছে, তারা সকলেই ডেভেলপ। তাই তাদের আমরা বলি eukaryotic cell. So according to the structure and development, cells are two types, prokaryote, eukaryote. দেখো বুঝতে পারবে। এবার পরীক্ষা কেন্দ্রিক একদম এক গুচ্ছ ইনফরমেশন, শেপ এন্ড সাইজ অফ দ্য সেল, অর্থাৎ কোষের গঠন এবং আকৃতি অনুযায়ী কোন কোষ বড়, কোন উদ্ভিদ কোষ বড়, কোন প্রাণী কোষ বড়, কোন প্রাণী কোষ ছোট, কোন উদ্ভিদ কোষ ছোট, এই সংক্রান্ত ইনফরমেশন পরীক্ষায় আসেই। তুমি কালকে যদি এনটিপিসি দিতে যাও সেখানেও এই কোশ্চেন পাবে। ওকে, দেখো প্রথমে যদি কোশ্চেনটা আসে যে প্ল্যান্ট বা অ্যানিমেল কিচ্ছু উল্লেখ করলো না, প্ল্যান্টও বললো না, অ্যানিমেলও বললো না, শুধু বললো স্মলেস্ট সেল ইন দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বের সব থেকে ক্ষুদ্রতম কোষ কোনটা। উদাহরণ হচ্ছে, এটা সায়েন্টিফিক নেম দেওয়া আছে মাইকোপ্লাজমা গলিসেপ্টিকাম। যদি তোমাকে প্ল্যান্ট বা অ্যানিমাল কিচ্ছু ধরো উল্লেখ করলো না, যেটা প্ল্যান্ট বা অ্যানিমাল কিচ্ছু উল্লেখ করলো না, বললো এই মহাবিশ্বের সব থেকে ক্ষুদ্রতম কোষ কোনটা, মাইকোপ্লাজমা গলিসেপ্টিকাম। ডায়ামিটারটা দেওয়া আছে সব থেকে ক্ষুদ্রতম, তাহলে ক্ষুদ্রতম যেহেতু আছে তাহলে বড়ও আছে। দেখো বড়গুলো কি কি, দেখো প্রথমে আমরা লার্জেস্ট অ্যানিম্যাল সেলের কথা বলছি। লার্জেস্ট অ্যানিম্যাল সেল কে, এগ অফ অস্ট্রিচ। ওকে, তারপর বলছি লার্জেস্ট এর পর বলবো লংগেস্ট। লংগেস্ট হচ্ছে নার্ভ সেল, স্নায়ু কোষ। বহুবার পরীক্ষায় এই কোশ্চেনটা এসছে যে প্রাণীদের সব থেকে লংগেস্ট সেল কোনটা, নার্ভ সেল। ওকে, তাহলে সব থেকে স্মলেস্ট কোনটা, প্লেটলেট বা
তোমার যেটাকে আমরা বলি অনুচক্রিকা। আর সব থেকে অ্যানিমেল সেল ফাউন্ড ইন নেকেড আইজ, মানে খালি চোখে তুমি কোন অ্যানিমেল কোষগুলোকে দেখতে পাও? যে কোনো পাখির ডিম, যে কোনো বার্ডস এর ডিম। ওকে, আর এই কোশ্চেনটা তোমাকে মনে রাখতে হবে, লংগেস্ট মাল্টিনিউক্লিয়ার প্ল্যান্ট সেল, মাল্টিনিউক্লিয়ার মানে তো একাধিক নিউক্লিয়ার তোমার প্ল্যান্ট সেল, সেটা হচ্ছে রেমি তন্তু যাকে বলি। আর লার্জেস্ট ইউনিসেলুলার প্ল্যান্ট সেল, ইউনিসেলুলার মানে কি? এককোষী, তার মানে এককোষী সেই প্রাণ উদ্ভিদটা, কিন্তু কোষটা সব থেকে বড়, অ্যাসিটাবুলেরিয়া। তোমাকে অন্তত অ্যাটলিস্ট এই ফার্স্ট পয়েন্টটা, থার্ড পয়েন্টটা এবং ফোর্থ পয়েন্টটা এবং এই শেষের আগের পয়েন্টটা, এই গোল দেওয়া পয়েন্ট কটা মনে রাখতেই হবে। বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় এই কোশ্চেন গুলো ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। এটা তোমাদের একদমই সেলফ স্টাডি, তোমাকে নিজেকেই পড়তে হবে এবং কমিট টু মেমোরি, ভমিট টু খাতা, মাথায় রাখতে হবে, খাতায় গিয়ে লিখে দিয়ে আসতে হবে। ওকে, এবার আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে, জানতে হবে, সেটা হচ্ছে এই যে একটা কোষ বললাম ইউক্যারিওটিক কোষ, মানে কি? যে কোষগুলো আমাদের সাধারণত প্ল্যান্ট বা অ্যানিমেলের রয়েছে, মানে গোদা বাংলা কথায় যে সমস্ত কোষগুলো হচ্ছে ডেভেলপড কোষ, অর্থাৎ যারা ডেভেলপড কোষ। এই ইউক্যারিওটিক কোষের অনেক অর্গানেলস আছে, অনেক অঙ্গাণু আছে এবং তাদের সুন্দরভাবে গুচ্ছিত অবস্থায় কোষের মধ্যে সাজানো আছে। সেইগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। কেন জানতে হবে? ওই যে প্রথম বললাম, পরীক্ষায় কোশ্চেন আসছে, তাই জানতে হবে। ওকে, এবার দেখো আমি হেডিংটা কি দিয়েছি, স্ট্রাকচার, ফাংশন, ফিচার্স, ফিগার্স, কম্পোনেন্ট অফ সাম সেল অর্গানেলস ফাউন্ড ইন ইউক্যারিওটিক সেল। ওই প্রোক্যারিওটিক সেলের যে সমস্ত অঙ্গাণুগুলো আছে ইউক্যারিওটিক কোষে তো সেগুলো আছেই, এবং ইউক্যারিওটিক কোষে সেগুলো কি অবস্থায় আছে? অনেক অ্যাডাপ্ট অবস্থায়, অনেক ডেভেলপড অবস্থায় আছে। তাই আমরা ইউক্যারিওটিক সেল সম্পর্কে পড়াশোনা করছি। ওকে, এবার এই সংক্রান্ত পড়াশোনায় প্রথমে আমরা হেডিং দিয়েছি সেল ওয়াল। ধরো কোষ সম্পর্কে তুমি পড়ছো, তাহলে কোষ তার তো একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে। তোমার বাড়ির দেখবে একটা নির্দিষ্ট প্রাচীর আছে যেটা দিয়ে ঘেরা আছে, বা তোমার যে ঘরটা সেই ঘরটার একটা বাউন্ডারি আছে। তার মানে বাউন্ডারির আর কি কাজ? যে কোনো বাউন্ডারির একই কাজ। প্রথম কাজটা হচ্ছে শেপ বা নির্দিষ্ট আকার প্রদান করবে, আর সেকেন্ডলি যেটা করবে প্রোটেকশন দেবে। ঠিক তাই এই আমাদের ইউক্যারিওটিক সেলের মধ্যে থাকা সেল ওয়াল এবং সেল মেমব্রেন এরা ওই কাজটাই করে। তা প্রথমে আমরা আসি সেল ওয়ালে, মানে কোষ প্রাচীরে। প্রথম কথা মনে রাখতে হবে, এই সেল ওয়ালটা থাকে কিন্তু শুধুমাত্র প্ল্যান্টের, মানে উদ্ভিদ কোষে। দেখো দেওয়া আছে প্রেজেন্ট অনলি ইন প্ল্যান্টের সেলে থাকে। ওকে, প্ল্যান্টের সেলে থাকে। এটা কি কি নিয়ে গঠিত? সেলুলোজ, এটা তুমি মনে রাখো, পরীক্ষায় কোশ্চেনটা এসেছে, সেলুলোজ নিয়ে গঠিত। এছাড়াও আরো কিছু দেওয়া আছে, হেমিসেলুলোজ, পেকটিন, তুমি জাস্ট সেলুলোজটা যেন মনে রেখোই। ওকে, এর তিনটে স্তর। কি কি স্তর? প্রাইমারি ওয়াল বা বক্ষ প্রাচীর, সেকেন্ডারি ওয়াল বা গৌণ প্রাচীর, এবং মিডিল ল্যামেলা বা মধ্যচ্ছদা। ছবিতে এসো, দেখো এইটা হচ্ছে সেই প্রাচীরটা। একদম বাইরে যে আছে তার মানে সেই দেখো বেশি প্রোটেকশন দেবে, বাইরের আঘাত থেকে তো সেই রক্ষা করবে, তাকে আমরা বলি প্রাইমারি ওয়াল। ওকে, আর একদম ভেতরে যে আছে তাকে আমরা বলি সেকেন্ডারি ওয়াল। আর এই প্রথম আর শেষ মানে প্রাইমারি এবং সেকেন্ডারির মাঝে যিনি আছেন তাকে আমরা বলি মধ্যচ্ছদা। জাস্ট একটু মনে রেখো। ওকে, তাহলে সেল ওয়াল থেকে তোমাকে যেটা মনে রাখতেই হবে সেটা হচ্ছে এটা প্ল্যান্টের থাকে, সেল ওয়াল প্ল্যান্টের থাকে। ইন কেস অফ অ্যানিমাল ইট ইজ টোটালি অ্যাবসেন্ট, এটা থাকে না। আর আমি কি বলেছি, যে কোনো ওয়াল বা যে কোনো প্রাচীরের দুটো কাজ, একটা প্রোটেকশন দেওয়া এবং একটা আকৃতি প্রদান করা। সেল ওয়ালও সেই কাজটাই করে, উদ্ভিদ কোষগুলোর প্রোটেকশন করে এবং একটা নির্দিষ্ট আকৃতি প্রদান করে। এটাই হলো সেল ওয়াল সম্পর্কে আমাদের আলোচনা। ওকে, তাহলে এর তিনটে লেয়ার কি কি? প্রাইমারি, মিডল ল্যামেলা বা মধ্যচ্ছদা এবং সেকেন্ডারি ওয়াল। এই তিনটে নিয়েই গঠিত। কে গঠিত? সেল ওয়াল গঠিত। কে সেল ওয়াল? প্ল্যান্টের মধ্যে থাকা বাউন্ডারিটার নাম সেল ওয়াল। দেখো বুঝতে পারলে কিনা, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, এবার আমরা যাব সেল মেমব্রেন। সেল মেমব্রেন, এই ভদ্রলোকের নাম। সেল মেমব্রেন ছাড়াও আরো কিছু আছে, আমি বলছি কি কি আছে। যাই হোক, প্রথম কথা আমরা জানবো সেল মেমব্রেন কি কি দ্বারা গঠিত। দুটো জিনিস দ্বারা গঠিত।
প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন বলি এটাকে আমরা, গঠিত। এরও কিরকম একটা, এও সেরকমই যেরকম সেল ওয়াল, মানে কিরকম, এও একটা প্রোটেক্টিভ লেয়ার যেটা বোথ প্ল্যান্ট এবং অ্যানিমাল দুজনারই থাকে, বোথ প্ল্যান্ট এবং অ্যানিমাল দুজনারই থাকে, বোথ প্ল্যান্ট এবং অ্যানিমাল দুজনারই থাকে। ইট অলসো নোন অ্যাজ প্লাজমা মেমব্রেন, যেটা তোমাদের আমি বলছিলাম, ইট অলসো নোন অ্যাজ প্লাজমা মেমব্রেন। পরীক্ষায় দুবার এই কোশ্চেনটা এসছে, হয়তো আমার এই মুহূর্তে কোন পরীক্ষায় মনে নেই, যে এই সেল মেমব্রেনটা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, কথাটার মানে কি? দেখো, মেমব্রেনকে মোটামুটি সাধারণভাবে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা পারমিয়েবল মেমব্রেন, একটা সেমি পারমিয়েবল মেমব্রেন বা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, আর একটা হচ্ছে নন পারমিয়েবল মেমব্রেন। ওকে, কি রকম ব্যাপারটা ভালো করে বোঝো, এইসব সেল মেমব্রেন গল্প মাথা থেকে সরিয়ে দাও, ভালো করে বোঝো। তোমার বাড়িতে আমি বেড়াতে গেছি, তুমি আমাকে চেনো, তাহলে তুমি আমাকে তোমার বাড়িতে ইজিলি ঢুকতে দেবে, কোনো রকম কোনো প্রশ্ন করবে না, কোনো কোয়ারি করবে না, আমাকে বাড়িতে ঢুকতে দেবে, চা দেবে, বিস্কুট দেবে, খেয়ে আমি বাড়ি চলে এলাম। তার মানে যে সমস্ত জিনিসটাকে তুমি চেনো তাকে ইজিলি ঢুকতে দাও, সে হচ্ছে পারমিয়েবল। নেক্সট 2 নম্বর, তুমি আমাকে চেনো না, আমাকে বাড়ি ঢোকার আগেই তুমি তাড়িয়ে দিলে, দ্যাট ইজ নন পারমিয়েবল, যাকে তুমি প্রবেশ করতে দেবে না। আর একটা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল, আমি তোমার বাড়িতে গেলাম, কলিং বেল বাজালাম, তুমি দরজাটা খুললে, আমাকে তুমি চেনো না, কিন্তু আমি তোমার সঙ্গে কথা বললাম, তুমি বুঝতে পারলে যে না, ও এই তোমাদের বায়োলজি স্যার, হয়তো আমি একে কোনোদিন দেখিনি, তার মানে ইনিই তো উনি। তাহলে কথাবার্তা বলি তুমি বুঝলে যে না, একে ঢুকতে দেওয়া যেতে পারে, দ্যাট ইজ সিলেক্টিভলি পারমিয়েবল। এই সেল মেমব্রেন হচ্ছে সেই ধরনের পর্দা, সিলেক্টিভলি পারমিয়েবল। এ যাকে বুঝবে যে না এই পদার্থটাকে কোষের মধ্যে ঢুকতে দেওয়া উচিত, তাকে ঢুকতে দেবে, আর যখন বুঝবে না ঢুকতে দেওয়া উচিত নয়, তাকে বার করে দেবে। সেই জন্য একে বলি সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। দেখো বুঝতে পেরেছো কিনা তোমরা এই টার্মটা? ওকে স্যার, বলছিলাম যে Yes, sir. সেল মেমব্রেন আর সেল ওয়ালের মধ্যে পার্থক্যটা কি? বেসিক পার্থক্য হচ্ছে, দেখো সেল ওয়ালটা শুধুই প্ল্যান্টের থাকে, ঠিক আছে, সেল মেমব্রেন প্ল্যান্ট এবং তোমার আমাদের অ্যানিমাল বোথ দুজনারই প্রেজেন্ট থাকে। আচ্ছা, ওদের একটা কম্পোনেন্টগত পার্থক্য আছে, সেটা হচ্ছে ওইটা বললাম সেলুলোজ দ্বারা, এটা প্রোটিন দ্বারা। আর একটা মেইন পার্থক্য হচ্ছে তোমার সেল ওয়ালটা কিন্তু, এই যে আমি তোমাকে একটা কথা বললাম, ওই সিলেক্টিভলি পারমিয়েবল, মানে কাকে কোষের মধ্যে ঢুকতে দেবে কাকে বেরোতে দেবে, এটা সে করতে পারে না, এটা করতে পারে সেল মেমব্রেন। দেখো বুঝতে পারলে কিনা ভালো করে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দেখো, যদি ক্লিয়ার না হয় কিন্তু বারবার জিজ্ঞাসা করবে, আমি যতবার তোমার বুঝতে না পারবো আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে, চল এবার এই কোষ পর্দার গঠন, তো এই চিত্রটা এখানে দেওয়া আছে, তো এই গঠনটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল বা তরল মোজাইক মডেল। কিরকম, তোমার বাড়িতে যদি টাইলস বা বসানো থাকে, দেখবে টাইলস গুলো বসানো আছে, হয়তো কোনো কোণে কোণে কোনো একটা দেখবে ডিজাইন করা আছে, ঠিক তেমনই এদেরও এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার মাঝে দেখো এরকম মাঝে মাঝে এই যে দেখো মাঝে মাঝে দেখো একদম তোমার ওই কি বলবো, এই মোজাইক লাইক একটা প্রোটিন দেখো ছড়িয়ে ছড়িয়ে অবস্থান করছে, মোজাইক লাইক স্ট্রাকচার। তো এই জন্য সায়েন্টিস্ট সিঙ্গার ও নিকলসন এই মডেলটাকে বললেন ফ্লুইড মোজাইক মডেল। তো এই মডেলটা এখন বর্তমানে প্রচলিত খুব জনপ্রিয় মডেল, কিন্তু তার আগে আর এক ভদ্রলোক এই মডেলটাকে বলেছিলেন না, এটা একক পর্দা মডেল। একক পর্দা মডেলের মানে হচ্ছে এটা এক স্তর, একটাই পর্দা যার 3টে লেয়ার থাকে, পি এল পি, প্রোটিন লিপিড প্রোটিন স্তর দ্বারা গঠিত একক পর্দা মডেল। তাই আমাদের ওয়ার্ডটা মনে রাখতে হবে, কি ওয়ার্ড? ইউনিট মেমব্রেন মডেল। পার্থ কিছু বলবে? হ্যাঁ স্যার, আমি কিছু বলবো। বলো। আমার কোয়েশ্চনটা হচ্ছে স্যার, আপনি বললেন না যে আমাদের কোষ প্রাচীর তৈরি হয় সেলুলোজ দিয়ে, রাইট স্যার? আমাদের কোষ প্রাচীর থাকে না, না আমাদের মানে আমি মিন করছি কোষ প্রাচীরটা গঠিত হয় দিয়ে সেলুলোজ দিয়ে। আচ্ছা স্যার, বলছি যেমন বিভিন্ন ক্ষেত্রগুলো, যেমন ধরুন ব্যাকটেরিয়া সেল, তাদের ক্ষেত্রে তো তৈরি হয় পেপটাইড ও গ্লাইকেন, সেগুলো ক্ষেত্রে হয় কাইটিন দ্বারা।
কাইটিন দ্বারা, এগুলো কি সেলুলোজের মধ্যেই পড়ছে, মানে সেলুলোজের বিভিন্ন পার্ট নাকি? এটা সেলুলোজের বিভিন্ন পার্ট তুমি বলতে পারো না সেই অর্থে, কিন্তু আমরা এখানে সেলুলোজটা ব্যাপক অর্থে বলছি। তুমি যে দুটো বললে বা আমি একটা যেটা বললাম ফাঙ্গাস, এটা হচ্ছে স্পেশাল কেস, যে তোমার এদের পার্টিকুলার এদের ক্ষেত্রে যে এই জিনিসটা দিয়ে গঠিত হয়। কিন্তু আমরা যেটা পড়লাম বা বুঝলাম দ্যাট ইজ ইন জেনারেল কেস। বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, চলো কন্টিনিউ করি। হ্যাঁ, সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন কি একই জিনিস? এটা বুঝতে পারলাম না, আরেকবার বলো সায়ন। স্যার সেমি পারমিয়েবল মেমব্রেন আর সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন এই দুটো কি একই? আমাদের নোটসে যেহেতু দেওয়া আছে সেমি পারমিয়েবল মেমব্রেন, ওইটা আগে একই একই নামটা আলাদা, তাই তো? হ্যাঁ, মানে ওটাকে তুমি যা খুশি যেটা খুশি বলতে পারো, সিলেক্টিভলি বা সেমি যা খুশি বলতে পারো। ওকে স্যার, ওকে থ্যাংক ইউ। চলো এবার আমরা ফাংশনে আসি। যেটা বললাম সেটাই দেখো, প্রথম দুটো পয়েন্ট আগেও যা ছিল তাই, এখান নিয়ে কোনো সমস্যা নেই। একটা হচ্ছে প্রোটেকশন করে, একটা শেপ দেয়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর একটা যেটা বললাম, এই সেমি পারমিয়েবলের গল্পটা এর একটা কাজ, সেটা হচ্ছে এ কোষের ব্যাপন এবং অভিস্রবণ প্রক্রিয়ায় সাহায্য করে। কিরকম ভাবে? কোষের মধ্যে কোন খাদ্য রসটা ঢুকবে বা কোষ থেকে উৎপন্ন রেচন পদার্থগুলো যে বেরিয়ে আসে, এগুলো ব্যাপন এবং অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে বেরিয়ে আসে, কন্ট্রোল বাই সেল মেমব্রেন। এই কাজটা কিন্তু সেল ওয়াল করতে পারে না। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন সেল ওয়াল এন্ড সেল মেমব্রেন। এন্ড সেল ওয়াল only present in plant, but in case of plant and animal, in both case cell membrane। এই দুটো হলো। এখন আমরা কোষের মধ্যে ঢুকতে পারিনি, কোষের বাইরেই আছি, মানে পর্দায় আছি। এবার আমরা কোষের মধ্যে ঢুকবো, কোষীয় অঙ্গাণুর মধ্যে ঢুকবো। ওকে, চল। সুকান্ত, একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, বলছি যে এক্ষুনি তো এটা শেষ হয়ে যাবে ক্লাসটা 40 মিনিটের। তো তুমি ওই সেম লিংক দিয়ে কিন্তু জয়েন করবে, মানে নিউ মিটিং আর ক্রিয়েট করবে না, ঠিক আছে? ওদের যে লিংকটা দেওয়া আছে ওই লিংক দিয়ে তুমিও জয়েন করবে, আর ওরা সবাই ওই সেম লিংক দিয়ে জয়েন করবে। ওকে 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 ওকে, ঠিক আছে, কন্টিনিউ করছি তাহলে। স্যার একটা কথা বলছিলাম, স্যার বলছিলাম যে এখানে যে নোটটা আছে তো স্যার, যেহেতু আমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, তো তা নোটসে যে নোটটা পেয়েছি তার সঙ্গে কিছু কিছু টার্মে না খুব অসুবিধা হচ্ছে। যদি একটু আমি বলছি, অ্যাকচুয়ালি আমার কাছে নোটটি ছিল, ঠিক আছে, অ্যাকচুয়ালি নোটটি ছিল আমার ফোনে। এবার নোটটি মানে যে কোনো কারণবশত আমার জ্ঞাতার্থে ডিলিট হয়ে গেছে, আমি জানি না কি করে হয়ে গেছে। তো সেই জন্য আমি এই নোটটি দিয়ে তোমাদের আজ পড়াচ্ছি। এর পরের যে দিন ক্লাসে আমি আবার সশরীরে উপস্থিত থাকবো, সেদিনতে তোমাদের ওই নোট থেকে পড়াবো, তখন আর কোনোই সমস্যা হবে। বুঝতে পারলাম? আর আজকে আমাদের যতদূর পড়া হবে, আজকে আমাদের যতদূর পড়া হবে, পরের ক্লাসে যখন আমি এসে আবার সশরীরে উপস্থিত হব, সেখানে যদি কোনো টার্মিনোলজিতে পার্থক্য হয়ে থাকে, সেই টার্মিনোলজি এক করে দেওয়ার দায়িত্ব আমার। বোঝা গেছে? হ্যাঁ স্যার, এটা একটু অসুবিধা হচ্ছিল কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই। প্রথম ক্লাস ফ্রিলি ক্লাস করো, কোনো চিন্তা নেই। যুদ্ধ তো তবে শুরু, এখন তো সব যুদ্ধই বাকি। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, একদম। এবার একটু পড়াশোনা করি, গল্প হলো। চল এবার আমরা আসবো কোষের বাইরে থেকে ভিতরে আসছি, মানে বাইরের পর্দা থেকে ভেতরে প্রবেশ করলাম। এই ভেতরে বিভিন্ন অঙ্গাণুগুলো থাকে। অঙ্গাণুগুলো থাকে, কে থাকে? অঙ্গাণুগুলো কার মধ্যে থাকে? যার মধ্যে ভাসমান থাকে সেটা একটা কলয়েডিয়াল স্টেট। কোষের মধ্যে যে কলয়েডিয়াল স্টেটটা থাকে তাকে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম। দুটো জিনিস তুমি এখান থেকে মনে রাখবে, একে বলা হয় জীবনের ভৌত বৃত্তি। এখানে বানানটা একটু ভুল আছে, ফিজিক্যাল বেসিক অফ লাইফ বা জীবনের ভৌত বৃত্তি, ভৌত ভীতি। আর একটা জিনিস মনে রাখবে, কে আবিষ্কার করেছিলেন? সায়েন্টিস্ট পার্কিনজি। আর কিচ্ছু মনে রাখবে না। এর কাজটা কি আমি বলে দিচ্ছি, সেগুলো শুনে নাও, শুনতে ভালো লাগবে, ওটুকুনি থাক। সেটা হচ্ছে কোষের ভেতর একটা কলয়েডিয়াল স্টেট, যার মধ্যে কে থাকে? যার মধ্যে কোষীয় অঙ্গাণুগুলো ভাসমান অবস্থায় থাকে, বা কোষীয় অঙ্গাণুগুলো তার মধ্যে ফিক্সড অবস্থায় থাকে। এটুকুনি মনে রাখবে। আর শুধু একটা টার্মিনোলজি মনে রাখবে, যে তোমাদের ওই নোটের মধ্যে থাকলে সেখানে একটু দাগ দিয়ে নাও, ফিজিক্যাল বেসিক অফ লাইফ, জীবনের ভৌত ভিত্তি। কেন বলা হয় একটু পরেই আমরা এটা